আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিত ক্লাসে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষণ অভিজ্ঞতা 11 এর তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাসে যে কয়টি এমসিকিউ দিব, এই ধরনের এমসিকিউ করলে শতভাগ 100% তোমাদের এমসিকিউ কমন আসবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পাই টু পাই প্রত্যেকটি পেজ থেকে এমসিকিউ করার চেষ্টা করা হয়েছে। তো ফার্স্টেই দেখো, এখানে প্রথমেই আছে যে তথ্য উপাত্তের যে টপিকটা, সেটা বর্তমান সময়কে কোন যুগ বলা হয়। মনে রাখবা, বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। মিতুলের বয়স 11 বছর, এখানে 11 সংখ্যাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা অবশ্যই উপাত্ত। বলো কি? উপাত্ত। পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার? 2 প্রকার। পরিসংখ্যানের উপাত্ত 2 প্রকার। এরপর আমরা খেয়াল করব 4 নম্বর বলছে, তথ্য প্রযুক্তির যুগে বসবাস করে আমাদের সকলের জন্য অপরিহার্য। তথ্য যোগাযোগের যুগে বসবাস করে আমাদের সকলের জন্য অপরিহার্য হচ্ছে এখানে আমাদের তিনোটাই: তথ্য জানা, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, তারপর হচ্ছে প্রায়োগিক দক্ষতা অর্জন। তারপরে খেয়াল করো বিন্যস্ত ও অবিন্যস্ত। এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে কি বলে? এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে আমরা মনে রাখবো অবিন্যস্ত, মানে যেগুলা কি থাকে না, মানের ঊর্ধ্বক্রমে বা মানের অধক্রমে সাজানো থাকে না, মানে এলোমেলোভাবে থাকে, ওইটাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলবো। তারপর বলছে নিচের কোনটি বিন্যস্ত উপাত্ত? যেটা গুছানো থাকবে সেটাই বিন্যস্ত উপাত্ত। সো আমরা খেয়াল করি 3-এর পরে 4, 5, 6 এখানে সাজানো আছে, ছোট থেকে বড় সাজানো আছে, তাইলে এটা কি? এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর যেটা সাজানো নেই, যেমন 7, 9, 8 একটা বড় একটা ছোট আসছে, এটাকে অবিন্যস্ত উপাত্ত বলে। সেম এখানেও অবিন্যস্ত উপাত্ত, এখানেও অবিন্যস্ত উপাত্ত। শুধুমাত্র বিন্যস্ত উপাত্ত এখানে একটি। এরপর আমরা দেখব নিচের কোনটি বিন্যস্ত উপাত্ত। সেমভাবে তোমরা খুঁজে বের করবা যে কোনটা আসলে মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো আছে সেটা। তারপরে তোমরা খেয়াল করো, এখানে বলছে যে এই উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত। এই উপাত্তগুলো আমরা দেখতে পাচ্ছি অবিন্যস্ত, কারণ গুছানো নাই, সাজানো নাই। 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে এত 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 কেজি। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আমরা দেখবো যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো কিনা। হ্যাঁ, মানের ঊর্ধ্বক্রমে সাজানো। মানের অধক্রমে সাজানো। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, কিন্তু এগুলো ছোট থেকে বড় সাজানো আছে। দ্যাটস মিন এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা কি? এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আর যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজানো, তাই বিন্যস্ত, তাইলে 1 আর 3। কিন্তু মানের অধক্রমে সাজানো না। কথা বুঝতে পারছো? মানের অধক্রমে সাজানো না। কারণ কি? মানের অধক্রমে সাজানো থাকলে বড় থেকে ছোট থাকতো, অর্থাৎ 40 থাকতো, 38 থাকতো, এভাবে থাকতো। অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজানো থাকার কারণে এটাকে আমরা বলবো কি? এটা বিন্যস্ত। আরেকটা বিষয়, আমরা একটা উদ্দীপক খেয়াল করি, যে উদ্দীপকের উপর বেস করে আমরা 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দিব। হাসনাত সাহেব টিভিতে ক্রিকেট খেলা দেখতে গিয়ে দেখলেন যে মোস্তাফিজুর রহমানের একটি ওভারের বোলিং ডেলিভারির গতিবেগ ঘন্টায় 130, 135.5, 127.6, 138.3, 125.8, 136 কিমি। ওই ওভারে মোস্তাফিজের একটি উইকেট পান। তো বলছে উদ্দীপকের দ্বিতীয় তথ্য কীরূপ? উদ্দীপকের যে দ্বিতীয় তথ্য, এটা হচ্ছে তোমার উপাত্ত, কারণ এখানে সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে? সো এরপর আমরা খেয়াল করি, এখানে বলছে যে প্রথম তথ্যে পরিসংখ্যানের উপাত্তগুলো কীরূপ? অবিন্যস্ত। কারণ প্রথম তথ্যে একটু খেয়াল করো। আচ্ছা, সাইলেন্ট। এখানে বলছে মুস্তাফিজ একটি উইকেট পান ওই ওভারে, এটা হচ্ছে উপাত্ত। আর প্রথম তথ্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে অবিন্যস্ত উপাত্ত। কারণ কি? এটার মধ্যে সংখ্যাগুলো এলোমেলো, অর্থাৎ সাজানো নাই, অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো নাই, তাই এই সংখ্যাগুলো কি? এলোমেলো। সো এরপর আমরা খেয়াল করি ট্যালি মোট সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবা, গণসংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা ট্যালি চিহ্ন আঁকতে পারি। দেখো 1, 2, 3, 4 এভাবে দিয়ে পাস করতে গেলে এইভাবে করে। তাইলে আমরা আবার মনে রাখবো 6, 7, 8, 9, 10 হইলে এইভাবে হয়, মানে আমরা 4-এর পরে 5 এভাবে দেবো ট্যালি চিহ্নে। সো এখানে আমাদের কি বলছে আমরা একটু দেখি। সো এখানে 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্যালি চিহ্ন আছে কয়টি? 5টি, 10টি, 13টি। তাহলে অ্যান্সার হবে 13। অ্যান্সার কত হবে? 13। তারপরে 18 ট্যালি চিহ্ন কীভাবে দিব সেটা আমরা দেখি। কত এখানে আছে? 18 ট্যালি চিহ্ন আমরা এইভাবে দিব। এরপর আমরা খেয়াল করি স্তম্ভলেখের আনুভূমিক রেখা বরাবর কোনটি প্রকাশ করা হয়? মনে রাখতে হবে উপকরণের নাম। আনুভূমিকের ক্ষেত্রে উপকরণের নাম ব্যবহার করা হয়। স্তম্ভলেখের উলম্ব রেখা বরাবর কোনটি প্রকাশ করা হয়? এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বা গঠন সংখ্যা। ক্রিকেট, দেখো একটি ক্রিকেট খেলায় ক দলের প্রথম 5 ওভারের রান সংখ্যা স্তম্ভলেখ নিম্নরূপ। ঠিক আছে? এখানে দেখো তোমাদের ক দলের প্রথম ওভারে 8 রান, দ্বিতীয় ওভারে 6 রান, দেখছো? তৃতীয় ওভারে 9 রান, কারণ 8 আর 10-এর মাঝামাঝি, তার মানে 9 রান। চতুর্থ ওভারে রান হচ্ছে 4, আর পঞ্চম ওভারে রান হচ্ছে আমরা দেখব 5। কত? 5। সো এখানে আমরা খেয়াল করি সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য। সর্বোচ্চ রান হচ্ছে 9, আর সর্বনিম্ন রান কত? সর্বনিম্ন রান হচ্ছে 4। তাহলে 9 থেকে 4 বাদ দিলে আমরা পার্থক্য কত পাচ্ছি? 9 থেকে 4 বাদ দিলে আমরা পার্থক্য পাচ্ছি 5।
4 বাদ দিলে পার্থক্য পাচ্ছি কত 5। ক্লিয়ার? এবার দেখো তারপর বলছে নিচের তথ্যের আলোকে 18 এবং 20 নম্বর প্রশ্ন উত্তর দাও। এখানেও একটি দেখতে পাচ্ছ যে এখানে একটি স্তম্ভলেখ দেওয়া আছে, বলছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং এখানে তারিখ দেওয়া, বার দেওয়া আছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এই 5 দিনে দেখো রবিবার হচ্ছে 4 জন, 6 জন সোমবার, তারপর হচ্ছে 3 জন অনুপস্থিত এরা আর কি, তারপর হচ্ছে 5 জন, তারপর হচ্ছে তোমার 2 জন। তাহলে একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। তো ওই শ্রেণীতে এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করা হলো। সো এখানে আমরা পড়লে এটা হচ্ছে সোমবার সবচেয়ে কম ছিল। আর সোমবার শিক্ষার্থী উপস্থিত সবচেয়ে কেন কম ছিল বলো তো? কারণ ওই দিন অনুপস্থিত সবচেয়ে বেশি ছিল। অনুপস্থিত সবচেয়ে বেশি থাকার কারণে উপস্থিত ওই দিন সবচেয়ে কম ছিল। কোন দিন সবচেয়ে কম শিক্ষার্থী অনুপস্থিত ছিল? এটা হচ্ছে বৃহস্পতিবার। কারণ সবচেয়ে কম অনুপস্থিত ছিল, এখানে দেখা যাচ্ছে অনুপস্থিত ছিল বৃহস্পতিবার মাত্র 2 জন। মঙ্গলবার কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? 40 থেকে মঙ্গলবারের অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিবা। এখানেও 21 নম্বর তোমরা একই রকম গ্রাফ দেখতে পাচ্ছ, এটার উপরে কিছু কোশ্চেন। সো তোমরা গ্রাফটা ভালোভাবে দেখো। গ্রাফটা দেখার পর এখানে বলছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দলের ওভার প্রতি রানের তালিকার স্তম্ভলেখ চিত্রে উপস্থাপন করা হলো। প্রথম ওভারে বাংলাদেশের সর্বোচ্চ রান করেছে। কোন ওভারে বাংলাদেশ সর্বোচ্চ রান করেছে? আমরা একটা ওভারে দেখতে পাচ্ছি 10 করছে। সে ওভারটা কি? সে ওভারটা হচ্ছে পঞ্চম ওভার। তাহলে পঞ্চম ওভারে সর্বোচ্চ রান করছে। সো এই ধরনের উদ্দীপক থাকবে, তোমরা এই ধরনের উদ্দীপক দেখে এভাবে অ্যান্সার করবে। কোন ওভারে বাংলাদেশ দলের রান সংখ্যা একই? এটা আমরা দেখতে পাচ্ছি যে কোন ওভারে একই। আমরা খুঁজে দেখবা যে এখানে আছে দ্বিতীয় ওভার এবং এখানে আছে চতুর্থ ওভার একই রান। ঠিক আছে? এবার খেয়াল করো, সংখ্যার গোষ্ঠী বা ডাটা সেট এর সাধারণ প্রতিনিধিত্ব করে কোনটি? এটা মনে রাখবা গড়। গড় নির্ণয়ের সূত্র আমরা সকলেই জানি। গড় নির্ণয়ের সূত্র কি? উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। এটা আমরা ক্লাস 5 থেকে শিখে আসতেছি আশা করি। গড় ইন্টু উপাত্তের সংখ্যা দিয়ে আমরা মোট বের করব, মোট অর্থাৎ সমষ্টি বের করব। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে খুবই ইজি। তাহলে তোমরা মনে রাখো যে মোট নির্ণয়ের সূত্র কি? গড় ইন্টু উপাত্তের সংখ্যা। গড় ইন্টু উপাত্তের সংখ্যা। যদি 10টা সংখ্যার গড় দেওয়া থাকে সেটার উপাত্তের সংখ্যা আমরা যদি গুণ করি তাইলে আমরা মোট বের করবো, মোট বা সমষ্টি বের করবো। এখানে আমাদের সংখ্যাগুলো আছে, এটার গড় বের করতে বলছে, এই সবগুলো আমরা যোগ করবো। দেখো এখানে ব্যাখ্যায় আছে, যোগ করে 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করবো, তাহলে 7 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখবো 27 নাম্বার, 7 জন ছাত্রের প্রাপ্ত নম্বর গড় তোমরা বের করবে, অ্যান্সার হবে 60। তারপরে গড় তোমরা বের করবে, অ্যান্সার হবে, দ্রুত বলে যাচ্ছি, 138। তোমরা খাতায় করে দেখবা। তারপরে 29-এর গড়টা করবা, এটা হবে 15। সো গড়গুলো আর বললাম না। 30-এ এখানে দেখো সংখ্যা আছে, গড় বের করবা 39.79.8 হবে অ্যান্সার। তারপর ষষ্ঠ, দেখো এখানে বলছে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের গড় হচ্ছে 40 কেজি। মেজবা ও রিজবি ক্লাসের নতুন ভর্তি হলো, তাদের গড় হচ্ছে 50 ও 46 কেজি। বর্তমান ছাত্রদের গড় ওজন কত? তাহলে এটা আমরা ইজি, কিন্তু দেখো 30 জন ছাত্রের মোট ওজন আমরা বের করবো 1200 কেজি, আর মেজবার দুইটা আমরা বের করে এটা 1200-এর সাথে আমরা যোগ করে দিব, তাহলে 1296। এখন আগে ছিল 30 জন, এখন এর 2 জন, তাহলে টোটাল 32 জন দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সার হবে কত? 40.5। আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে বলছে 51, 55, 61, এক্স 69, এক্স প্লাস 1 64। তাহলে আমাদের বলছে যে এখানে গড় 69, তাহলে এক্সের মান কত? দেখো এখানে আমরা প্রত্যেকটা একটা সিকোয়েন্স মেনটেন করে লিখলাম এবং আমরা এখানে গড় 69 গড়কে আমরা আবার কী করলাম, যেহেতু 7 জন 7 দিয়ে গুণ করলাম, তাহলে মোট বের হইলো, তাহলে মোট হইলো 443। এবং এখানে আমরা সংখ্যাগুলো যোগ করবো, সংখ্যাগুলো যোগ করলে 301, আর এক্সগুলো যোগ করবো, এক্স আর এক্স যোগ করলে 2x। এবার আমরা কী করবো, 301 ওই পাশে গেলে আমরা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার দাঁড়াইতেছে 112, তাহলে থাকতেছে 2x = 112। এখন আমরা এই 2 দিয়ে যদি 112কে ভাগ করব, কারণ কেন ভাগ করবো? কারণ এক্সের সাথে এই 2 এর সম্পর্ক হচ্ছে গুণ, ভাগ করে দিলে 56 অ্যান্সার আসতেছে। তাহলে এক্সের মান 56, যদি আমাকে বলতো x + 1 কত, x + 1 মানে 57 হইতো অ্যান্সার। এরপর বলছে তৌহিদ 2012 সালে ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন কী করতো? ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন 47 টাকা খরচ করে। সে ওই মাসে কত টাকা খরচ করে? মনে রাখবা 2012 সাল হচ্ছে অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন, তাহলে 29 ইন্টু তার গড় কত 47 গুণ করবা, তাহলে মোট কত ব্যয় করে সেটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, 1 থেকে 10 সবগুলো যোগ করবা, যোগ করলে হয় 55, এটার গড় নির্ণয় করবা, 10 দিয়ে ভাগ করবা, অ্যান্সার বের হয়ে যাবে। এটাও ঠিক আগে যেরকম একটা এক্সের অঙ্ক করছি ঠিক ওইভাবে করবা তোমরা। আশা করি বুঝতে পারছো। গ অ্যান্সার হবে 60টি সংখ্যার যোগফল। দেখো 60টি সংখ্যার যোগফল 401, 3টি সংখ্যার গড় এবং সেটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে। তাহলে এটার অ্যান্সারটা আমরা একটু বলে দিই যে 69 হবে, তোমরা করার চেষ্টা করো। 37-এর অ্যান্সার বলে দিই আমরা, 37-এর অ্যান্সার হবে ক। তারপর হচ্ছে 38-এর অ্যান্সার হবে ঘ। তারপরে দেখো 3 সন্তান ও পিতার গড় বয়স 19 বছর হলে তাদের মোট বয়স কত? দেখো এখানে কিন্তু ইজি, 3 সন্তান ও পিতার গড় বয়স 19, তাহলে এখানে 4 জন, তাহলে 19কে 4 দিয়ে গুণ করবা, কত দিয়ে গুণ করবা? 4 দিয়ে, তাহলে 4 দিয়ে গুণ করলে মোট বের হবে, তাহলে মোট বয়স বের হয়ে যাবে।
এরপরে খেয়াল করো 40 নাম্বার আরেকটা গ্রাফ দেওয়া আছে, স্তম্ভ লেখো। এবং স্তম্ভ লেখো থেকে আমাদেরকে বলছে যে স্তম্ভ লেখার মাধ্যমে একটি ক্রিকেট খেলার প্রথম 5 ওভারের রান সংখ্যা দেখানো হলো, ওভার প্রতি গড় কত। তাহলে এগুলো সব যোগ করে, সংখ্যাগুলো সব যোগ করে, এই কে কত করছে এগুলো যোগ করে প্রত্যেক ওভারে যোগফলটাকে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। অ্যান্সারটি হবে খ। এবার 41 নাম্বার দৈনন্দিন জীবনে গড়ের ব্যবহার। এখানে অ্যান্সার হবে 1 2 3, দেখে নিতে পারো 70 68 60 55 52। তো এইগুলো একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এগুলো কিন্তু মনে রাখতে হবে বিন্যস্ত উপাত্ত। এখন অনেকে বলতে পারো ভাই এটা বিন্যস্ত উপাত্ত না, কিন্তু বিন্যস্ত উপাত্ত, কারণ এখানে বড় থেকে ছোট করা আছে এবং এটা বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত নয়। আর এটার গড় হচ্ছে 61। এরপর আমরা খেয়াল করি এখানে একটা দেওয়া আছে, লিসা আগস্ট মাসে এত টাকা খরচ করে। গড়ে কত? আগস্ট মাস হচ্ছে 30 দিন, তাই 31 দিন 31 দিয়ে ভাগ করবা, গড় অ্যান্সার বের হয়ে যাবে। এরপরে খেয়াল করো যদি প্রথম 3 দিন এটা করবা, 44 হচ্ছে অ্যান্সার খ, এবং ব্যাখ্যাটা দেওয়া আছে তোমরা করবা। তারপর উপাত্তগুলো লক্ষ্য করি, একটা উপাত্ত দেওয়া আছে, উপাত্তগুলো কোন ধরনের? অবশ্যই অবিন্যস্ত, কারণ এখানে এলোমেলো দেওয়া আছে। উপাত্তগুলোর গড় কত সবগুলো যোগ করে ভাগ করে দিবা যে কয়টা উপাত্ত সেই কয়টা সংখ্যা দিয়ে। এরপর আমরা মধ্যক বের করি। যে কোনো সংগ্রহীত উপাত্তের মধ্যম মান কোনটি? মধ্যম মান হচ্ছে মধ্যক। মধ্যম মান কোনটি? মধ্যক। উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি? মনে রাখবা, উপাত্তের সংখ্যা যদি জোড় হয় মধ্যক হচ্ছে মধ্য পদদ্বয়ের গড়, মধ্য পদদ্বয়ের গড়, অর্থাৎ মাঝখানে দুইটা পদ যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাইলে আমাদের মধ্য পদদ্বয়ের গড় যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক। সংখ্যা বেজোড় হলে গড় নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ করবা। সংখ্যা বেজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ করবা। সংখ্যা বেজোড় হলে মধ্যক নির্ণয়ের সংখ্যা হচ্ছে সূত্র হচ্ছে এটা, সো মুখস্থ করে রাখবা। এরপর আমাদের 50 নাম্বারে বলছে যে 20 16 10 19 15। এটার অ্যান্সার দেখো খ হবে। এখন বলছে উপাত্তগুলোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তারপরে এটার মধ্য থেকে মধ্যবর্তী সংখ্যা দুইটার গড় বের করবা 16, সেটাই অ্যান্সার হবে। তারপরে খেয়াল করো যে 5 6 8 9 12 সংখ্যাগুলোর মধ্যক কত, এটা তোমরা করবা, এটার অ্যান্সার হবে ক। 52 নাম্বার দেখো, 52 নাম্বার মধ্যক বের করতে বলছে, এটার অ্যান্সার হবে ঘ। তারপর হচ্ছে 1 থেকে 10 মধ্যক হবে 4, 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর মধ্যক কত, এটার অ্যান্সার হবে ক। এটা দেখতে পাচ্ছ যে এটার অ্যান্সার হবে খ, 55-এর অ্যান্সার হবে খ। ঠিক আছে, ব্যাখ্যা দেওয়া আছে 55, একটু করে নিবা। 56-এর অ্যান্সার হবে ঘ, 57-এর অ্যান্সার হবে গ। তারপরে তোমরা দেখো 57-এর পরে আমরা দেখতে পাচ্ছি 58 নাম্বার প্রশ্নে আমাদের উদ্দীপক আছে, এটার অ্যান্সার হবে কত, গ। 58 59-এর অ্যান্সার হবে খ। সাইডে একটা সারণী দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্সার হবে ঘ। তোমরা একটু ভালোভাবে করে নিও। 61 নাম্বার অ্যান্সার হবে গ। তাহলে আমরা 61-এর পরে এখানে চলে যাব। 62 নাম্বার অ্যান্সার হবে খ। 63 নাম্বারের অ্যান্সার হবে গ, প্রচুরক। 64 নাম্বার গ। প্রচুরক মানে উপাত্তগুলোর মধ্যে যেই সংখ্যাটা বেশিবার আছে সেটা হচ্ছে প্রচুরক। তো আমাদের এরপরে এখানে আমাদের 65 নাম্বারে দেখো 7 2বার আছে, তাহলে এটার প্রচুরক হচ্ছে 7, কারণ অন্য সংখ্যা একবার করে আছে। তারপরে খেয়াল করো এখানে 66 নাম্বার হচ্ছে ক, 67 নাম্বার ক, 68 নাম্বার ক, 69 নাম্বার হচ্ছে ক, 70 নাম্বার ঘ, 71 নাম্বার হচ্ছে খ, 72 নাম্বার ঘ। এরপর আমরা 73 নাম্বারে দেখব খ, 74 নাম্বারের গ, 75 নাম্বারের অ্যান্সার হবে গ। 76 নাম্বারের প্রচুরক কত বলছে, এর অ্যান্সার হবে ক। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ 2 3 বার আছে। 2 কয়বার আছে? 3 বার। 2 3 বার, 2 3 বার। সো এরপরে আমরা খেয়াল করি আমাদের এখানে নিচে সারণী থেকে 77 ও 78 নং প্রশ্নের উত্তর দাও। সারণী প্রচুরক কত, এটার অ্যান্সার হবে খ। 78-এর অ্যান্সার হবে গ, 69-এর অ্যান্সার হবে খ, 79-এর অ্যান্সার হবে খ, 80-এর অ্যান্সার হবে খ, 81-এর অ্যান্সার হবে উপাত্তগুলোর প্রচুরক কত হবে ঘ। তারপরে আমরা 82-এর অ্যান্সার দেখি, 82-এর অ্যান্সার হবে খ, 83-এর অ্যান্সার হবে ঘ। এবার আমরা রেখাচিত্র দেখব। রেখাচিত্র 84-এর ঘ, 85-এর অ্যান্সার খ, 86-এর অ্যান্সার ক, 87-এর অ্যান্সার খ, 88-এর অ্যান্সার হবে ঘ, 89-এর অ্যান্সার হবে ক, 90-এর অ্যান্সার হবে খ, 91-এর অ্যান্সার হবে, তোমরা দেখো আগে উদ্দীপকটা দেখো, আশা করি দেখতে পাইছো। এটার অ্যান্সার হবে খ। 92-এর অ্যান্সার হবে খ। 93-এর অ্যান্সার দেখো, 93-এর অ্যান্সার হবে গ, ঘ। 93-এর অ্যান্সার ঘ। 94-এর অ্যান্সার হবে ক, দেখতেই পাচ্ছ। এগুলো সুন্দর করে মানে উদ্দীপকটা বুঝতে হবে, বুঝে তারপর উত্তরগুলো দিতে হবে। 95-এর অ্যান্সার হবে ঘ।
96 অ্যান্সার হবে ক, 97 এর অ্যান্সার হবে খ, 98 এর অ্যান্সার খ, 99 এর অ্যান্সার হচ্ছে ঘ, 90 এর 99 এর পর 100 100 অ্যান্সার হচ্ছে খ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই এমসিকিউগুলো করলে এই অধ্যায় থেকে আশা করি আর এক্সট্রা এমসিকিউ করার প্রয়োজন নেই। সো তোমরা এই এমসিকিউগুলো সুন্দরভাবে করে ফেলবা। আল্লাহ হাফেজ।